সেনাবাহিনী দেখলে সবাই একটা রেসপেক্ট চলে আসে আমাদের, এরকম অবস্থা। তো আমরা দেখেছি যে গত 5ই আগস্টে 4 তারিখেই সেনাবাহিনী একটা অফিসার অ্যাড্রেস করে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা সাধারণ মানুষের উপরে গুলি চালাবে না। এই সিদ্ধান্তের ফলে মানে গুলি চালাবে না, সরি, মানে সাধারণ মানুষের উপরে ক্ষমতা জাহির করবে না, অর্থাৎ প্রভাব বিস্তার করবে না, এরকম একটা জিনিস আর কি। এই সিদ্ধান্তের উপরে হয়তো, এটা আমার ধারণা, আমার পুরাপুরি আমি ক্লিয়ার না, কারণ আমি তো রাজনীতি করি না, যার কারণে আমার ধারণা যে হয়তো এই সেনাবাহিনীর এই কাজের কারণে হয়তো শেখ হাসিনার ক্ষমতা ছাড়তে হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, সবাই ভালো আছেন? আমি কথা শেষ করি, তারপরে কথা বলি, ঠিক আছে? তো আমার ধারণা যে সেনাবাহিনী হয়তো ওই সময় তারা জনগণের উপরে কোনো শক্তি খাটাবে না, এই কারণে শেখ হাসিনা পতন হয়েছে, এটা আমার ধারণা। আমি জানি না ব্যাপারটা কি। তো আমরা সংবাদ সংগ্রহ করার মানুষ, আমরা শুধু সংবাদই সংগ্রহ করেছি। আর ওই সময় তো আমরা মোটামুটি ছাত্রদের সমর্থন করেছি। কবে থেকে জানেন? যখন থেকে ছাত্র মানে হত্যা শুরু, যখন থেকে ছাত্র মারা যাওয়া শুরু করেছে ছাত্র এবং জনতা, তখন থেকে আমরা সমর্থন করেছি। কারণ এর আগে আমি সমর্থন করিনি। সত্যি কথা কি, যেমন আমি কোটার খুবই বিরোধী ছিলাম, কারণ কোটা সিস্টেমে আমি জানতাম এটার গোমর ফাঁকটা। আমি এটা আপনি যদি আমার এই যে ইউটিউব চ্যানেলে ঢুকেন, আপনি যদি ক্রল করে যদি আগে যান, তখন আগে যা দেখবেন যে আমি কখনোই তাদের সমর্থন করি নাই। কারণ আমি কোটার ব্যাপারটা জানি যে কোটা, যে মুক্তিযুদ্ধের যে কোটা, এই কোটায় মাত্র 2% জব করছে। 30% হওয়ার কথা, কিন্তু মাত্র 2% জব করছে। অর্থাৎ এটা একটা সম্মানজনকভাবে মুক্তিযোদ্ধাদের জন্য 30% রাখা হয়েছে, আর কিছু না। এমনকি শেখ হাসিনার আমলে এই 17 বছরে প্রায় 5,500 পোস্ট খালি হয়েছে মুক্তিযুদ্ধ কোটায়, কিন্তু জয়েন করেছে মাত্র 1400। এই ফাঁকাটা আমি জানতাম। আরেকটা ফাঁকা জানতাম আমি, যেটা হলো যে ওই যে সবাই বলেছে না কোটা না মেধা, মেধা মেধা, এই জায়গায় একটা শুভঙ্করের ফাঁকি, সেই সম্পর্কে আমি জানতাম। সেটা হলো যে যারা মানে বিসিএস ক্যাডার এবং প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, এই জায়গাটাই আপনার এই যে কোটার সিস্টেমটা দেখা হয়। তো আমরা জানি যে নোয়াখালী জেলা হলো বাংলাদেশের সবচাইতে মানে ডেভেলপ একটা জেলা, এবং এই জেলার মানুষ সবচাইতে বেশি শিক্ষিত। কারণ তারা খুবই, যখন বাংলাদেশ তৈরি হয় নাই, তখন পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে তারা অভাবের কারণে, এবং অভাবের তাড়নায় বিভিন্ন দেশে চলে গিয়ে সেখান থেকে টাকা সংগ্রহ করেছে, টাকা সংগ্রহ করে তাদের গ্রামে পাঠিয়েছে। আজকে নোয়াখালী জেলা বাংলাদেশের 1 নম্বর পজিশন আছে অর্থনীতিতে, এবং তাদের সন্তানরা লেখাপড়া করেছে, তাদের সন্তানরা লেখাপড়াচ্ছে, এবং এইভাবে করতে করতে তারা কিন্তু শিক্ষায়ও তারা যথেষ্ট এগিয়ে গেছে, এই যে নোয়াখালী। তো ফলে নোয়াখালীতে চাকরিতে কোনো কোঠা নাই, আর পাশাপাশি কুমিল্লারও কোনো কোঠা নাই। তো যখন নোয়াখালী কুমিল্লার কোনো কোঠা নাই, এরপর ঢাকারও কোনো কোঠা নাই। অর্থাৎ কোঠা মানে কি, যে সরকারি চাকরিতে আপনি হাত দেন, আপনি দেখবেন যে সব নোয়াখালী কুমিল্লা ঢাকা, নোয়াখালী কুমিল্লা ঢাকা। তো অবশ্য মানে জগা খিচুড়ি, অর্থাৎ সারা বাংলাদেশের মানুষই ঢাকায় বসবাস করে, কিন্তু নোয়াখালী কুমিল্লা এই জায়গাটার কোটা খালি নাই। অর্থাৎ খালি নাই মানে কি, যে মানুষ প্রচুর চাকরি করে। এই জন্য চাকরিতে একটা জেলা কোটা সিস্টেমটা করেছিল, যে অন্তত সেই উত্তরবঙ্গের যে জেলাগুলা, যেগুলো পিছনে যে জেলাগুলো পড়ে আছে, সেই জেলাগুলো যেন উপরে টেনে আনা যায়। এই কারণে কিন্তু জেলা কোটাটা হয়েছে। জেলা কোটা কিন্তু মুক্তিযোদ্ধা বা ওই যে ফকিন্নি কোটা এই ধরনের কিছু নাই। ওটাও শুধু মানে অনগ্রসর মানুষগুলাকে টেনে আনার জন্য জেলা কোটাটা রাখা হয়েছে। এরপরে রাখা হয়েছে নারী কোটা, একটা নারী কোটা 10% ছিল। নারী কোটা অর্থাৎ এই 10% শুধু নারীরা জয়েন করবে। কারণ আমরা দেখেছি যে যখন কোনো ইন্টারভিউতে যাই, আমরা প্রতিযোগিতামূলক কন্টেস্টে আমরা দেখেছি যে সেখানে কিন্তু নারীরা তেমন সুযোগ পায় না, সব জায়গায় পুরুষরা সুযোগ পায়। তো নারীদের অগ্রসর করার জন্য কিন্তু নারীদের একটা কোটা ছিল 10%। এখানেও কিন্তু আপনার ওই যে মুক্তিযোদ্ধা বা ছিল না, নারীদের একটা 10% কোটা ছিল। এইভাবে কিন্তু কোটার জিনিসগুলা, শুধুমাত্র আপত্তি যেখানে ছিল মুক্তিযোদ্ধা কোটা, তার 30% এই জায়গাটায়। তারপরে যখন বলেছে যে মেধানা কোটা এরকম, তখন আমি বলেছি এই জায়গায় শুভঙ্করে ফাঁকি আছে। কারণ মেধানা কোটা, এটা সবাই মেধা আছে। কিভাবে আমি বলি, একটু মন দিয়ে শুনেন যে কিভাবে সবার মেধা আছে।
প্রথমে আপনি আবেদন করবেন, আপনার আবেদনপত্র বাছাই করা হবে। এরপর আপনি আবেদন যখন বাছাই করা হয় তারপর প্রিলিমিনারিতে হবে, প্রিলিমিনারি। এরপর প্রিলিমিনারি হওয়ার পরে যারা যারা টিকে যাবেন তাদের জন্য রয়েছে রিটেন পরীক্ষা, মানে লিখিত পরীক্ষা। এরপরে লিখিত পরীক্ষা যারা টিকে যাবেন তাদের জন্য রয়েছে ভাইবা পরীক্ষা, অর্থাৎ মৌখিক, সামনাসামনি জিজ্ঞেস করবে আপনাকে। এই ভাইবা পরীক্ষার পর আসে কোটার ব্যাপারগুলো। হ্যাঁ, তো স্বাভাবিক কারণে আপনি যখন বলবেন মেধা না কোটা, এটা তো হাস্যকর, কারণ আপনি তো সবাই মেধা আলাই, সবাই কিন্তু টিকে 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 আসতেছে, তার মানে এখনো মেধা। হ্যাঁ।